গভীরভাবে ভালোবাসার পরও বিচ্ছেদ হয়ে যাওয়া প্রেমিকের সাথে চিরকাল থাকার জন্য এক উন্মাদ সুন্দরী তার প্রেমিকের হুবহু একটি কাঠের ভাস্কর্য তৈরি করে এবং শিল্পের সাহায্যে সেটিকে পুনরুজ্জীবিত করার চেষ্টাও করে। কিছুদিন আগে জিয়াওয়েন হঠাৎ বুঝতে পারে যে তার প্রাক্তন প্রেমিক চিউয়েই এবং চিউয়েইয়ের নতুন প্রেমিকা তার পাশের বাড়িতেই থাকতে এসেছে। জিয়াওয়েন চিউয়েইকে ভুলতে পারেনি এবং তার কাছাকাছি যাওয়ার সুযোগ খুঁজতে শুরু করে, কিন্তু চিউয়েই সবসময় তার প্রতি উদাসীন ও দূরত্ব বজায় রাখত। চিউয়েইয়ের মন ফিরে পাওয়ার জন্য জিয়াওয়েন একটি পাগলামিপূর্ণ কাজ করে বসে। সে দেয়ালে টোকা দিয়ে একটি উপযুক্ত জায়গা খুঁজে বের করে এবং দেয়ালে একটি গর্ত করে তারপর সেই গর্ত দিয়ে চিউয়েইয়ের প্রতিটি কাজ গোপনে দেখতে শুরু করে। চিউয়েই যখন টিভি দেখে হাসে, গোপনে দেখা জিয়াওয়েনও পাগলের মতো হাসে। চিউয়েই যখন তার প্রেমিকার চুল শুকিয়ে দেয়, তখন জিয়াওয়েন ঈর্ষান্বিত হয়ে রাগান্বিত হয়। এমনকি সে চিউয়েই এবং তার প্রেমিকার অন্তরঙ্গ মুহূর্তগুলোও গোপনে দেখে। গর্ত দিয়ে আসা আবেগপূর্ণ দৃশ্যগুলো দেখে জিয়াওয়েনের মনে হয় যেন সে তার প্রেমিকের সত্যিকারের স্পর্শ পাচ্ছে। প্রেমিকার সাথে রাত কাটানোর পর চিউয়েই বারান্দায় গিয়ে জিয়াওয়েনের সাথে কথা বলে, আর জিয়াওয়েন আগের মতোই সবসময় আত্মা সম্পর্কিত কথা বলতে থাকে। ভাস্কর্য শিল্পের একজন শিল্পী হিসেবে জিয়াওয়েন সবসময় নিখুঁত কিছু তৈরি করতে চায় এবং নিজের কাজের মধ্যে আত্মার উপস্থিতি অনুভব না করা পর্যন্ত থামে না। এই মুহূর্তে জিয়াওয়েনের পাশে থাকা গাছটিকে সে আত্মার অধিকারী একটি নিখুঁত ভাস্কর্য হিসেবে বিবেচনা করে। চিউয়েই জিয়াওয়েনকে সতর্ক করে বলে যে ভাস্কর্যের কখনো আত্মা থাকে না, তা যদি বাস্তবের মতো দেখতে হোক না কেন। কাঠ দিয়ে তৈরি এই জিনিসগুলো কখনো জীবিত হতে পারে না। বাস্তবে এই গাছের ভাস্কর্যটি তৈরি হয়েছিল যখন জিয়াওয়েন এবং চিউয়েই প্রেমিক প্রেমিকা ছিল। তখন জিয়াওয়েন এই গাছটি খোদাই করার পর চিউয়েই সত্যিই অবাক হয়েছিল এবং জিয়াওয়েনের অসাধারণ ভাস্কর্য দক্ষতার প্রশংসা করেছিল। কিন্তু একই সাথে চিউয়েই তাকে মনে করিয়ে দেয় যে সত্যিকারের গাছটি বাড়ছে এবং ইতিমধ্যেই স্থির ভাস্কর্যটির চেয়ে আলাদা হয়ে গেছে। চিউয়েই এর মাধ্যমে জিয়াওয়েনকে বোঝানোর চেষ্টা করে যে প্রতিটি জীবনের নিজস্ব অনন্য রূপ রয়েছে। দক্ষতা যতই ভালো হোক না কেন, জিয়াওয়েন সম্পূর্ণ একই জিনিস নকল করতে পারবে না। তবে জিয়াওয়েন তার প্রেমিকের কথা না শুনে সত্যিকারের গাছটি ফেলে দেয়। জীবন্ত রেফারেন্স না থাকায় জিয়াওয়েনের ভাস্কর্যটি সময়ের সাথে সাথে অদ্বিতীয় হয়ে ওঠে। এরপর থেকে তার কাছে এই ভাস্কর্যটি সত্য হয়ে ওঠে এবং সত্যিই আত্মার অধিকারী হয়। এখনও জিয়াওয়েন অতীতের মতোই জেদি ও পাগল। এদিন জিয়াওয়েন একটি ব্লগ পড়ে যেখানে একটি রহস্যময় উপজাতির কথা বলা হয়েছে, যারা বিশ্বাস করে যে ছায়া হলো একজন ব্যক্তির আত্মার অভিক্ষেপ। বলা হয় যে তারা ছায়ার মাধ্যমে মানুষকে তাদের মৃত প্রিয়জনদের সাথে পুনরায় মিলিত করতে পারে। এই ব্লগটি দেখে জিয়াওয়েনের চোখে আকাঙ্ক্ষার আলো জ্বলে ওঠে, আর তখন পাশের বাড়ি থেকে আবার অন্তরঙ্গতার শব্দ ভেসে আসে। জিয়াওয়েন রাগের বসে সেই উপজাতিকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। সে চিউয়েইকে তার কাছে ফিরিয়ে আনতে চায়। রহস্যময় উপজাতিটি একটি দুর্গম পাহাড়ে অবস্থিত। জিয়াওয়েন সেখানে পৌঁছানোর পর দেখে যে চারপাশের সবাই পাখির ঠোঁটের মুখোশ পরে আছে। মুখোশের উপর থাকা রহস্যময় আদিম পাখিটি মনে হয় উপজাতির টোটেম। উপজাতির লোকদের নির্দেশনায় রাতের বেলা জিয়াওয়েন একটি অনুষ্ঠানে অংশ নিতে যায়। অনুষ্ঠানে উপজাতীয় প্রধান তার হাতের পাখিটিকে আঘাত করে যাতে পাখির রক্ত মাটিতে গড়িয়ে পড়ে। সাথে সাথেই একটি জাদুকরী ঘটনা ঘটে। পাখির রক্ত একটি অদ্ভুত প্যাটার্নে দ্রুত ছড়িয়ে পড়ে এবং একটি বিশাল ছায়া বিশাল পাখির ভাস্কর্যের চারপাশে উপস্থিত হয়। ছায়ার উপস্থিতির সাথে সাথে প্রাণহীন পাখির ভাস্কর্যটি জীবিত হয়ে ওঠে এবং রাতের আকাশে ডানা মেলে উড়তে থাকে। বিশাল পাখিটি পুনরুজ্জীবিত হওয়ার সাথে সাথে অনুষ্ঠানে অনেক মৃত ব্যক্তির আত্মাও উপস্থিত হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা এই আত্মাদের সাথে আলিঙ্গন করে কথা বলে এবং বিদায় জানায়। জিয়াওয়েন তখন চিন্তামগ্ন হয়। এই সময়ে উপজাতীয় প্রধান একটি তীর ধনুক দিয়ে বিশাল পাখিটিকে গুলি করে রাতের আকাশে থাকা অদ্ভুত বিশাল পাখিটি সোজা জিয়াওয়েনের দিকে পড়ে। একদিন ঘুম থেকে ওঠার পর উপজাতীয় প্রধান জিয়াওয়েনকে জানায় যে সে পূর্বপুরুষের আত্মার দ্বারা নির্বাচিত ব্যক্তি। পূর্বপুরুষের আত্মা হল মুখোশে খোদাই করা রহস্যময় পাখি, যা উপজাতির প্রাচীন টোটেম হিসেবে বিশ্বাস করা হয়। উপজাতীয় প্রধান যেন জিয়াওয়েনের মনের কথা বুঝতে পেরে সতর্ক করে বলেন যে জিয়াওয়েনের মনে যা আছে তা খুবই বিপজ্জনক এবং তা ভুলে যাওয়াই ভালো। কিন্তু জিয়াওয়েন হাল ছাড়তে রাজি হয় না। যেহেতু সে পূর্বপুরুষের আত্মার দ্বারা নির্বাচিত, তাই নিজের নিয়তি থেকে পালানোর কি দরকার। জিয়াওয়েনের পীড়াপিড়িতে উপজাতীয় প্রধান তাকে অনুষ্ঠানের নিয়ম শিখিয়ে দেন এবং পূর্বপুরুষের আত্মা খোদাই করা মুখোশটি তাকে দেন। বাড়িতে ফিরে জিয়াওয়েন রহস্যময় মুখোশটি পরে এবং এই মুহূর্তে সে অবাক হয়ে লক্ষ্য করে যে তার তৈরি ভাস্কর্যগুলি খালি চোখে দেখা যায় না এমন ছায়া তৈরি করেছে। ছায়ার অস্তিত্ব নিশ্চিত করার পর সেই রাতে জিয়াওয়েন চিউয়েইকে তার বাড়িতে অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়। এই প্রক্রিয়ার মধ্যে সে ইচ্ছে করে চিউয়েইকে একটি গ্লাস দেয় যার মধ্যে ব্লেড লুকানো ছিল। চিউয়েইয়ের আঙুল কেটে রক্ত বের হয়
এবং প্রেমিকের রক্ত সংগ্রহ করা অনুষ্ঠানের প্রথম ধাপ। চিউয়েই এর হাত থেকে ব্লেডটি বের করার পর জিয়াওয়েন কামনায় পূর্ণ চোখে লোকটির আঙুল চুষতে থাকে এবং প্রলোভনমূলক কথা বলতে থাকে। কিন্তু চিউয়েই দ্বিভাবে জিয়াওয়েনকে প্রত্যাখ্যান করে এবং তার সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চায়, কিন্তু জিয়াওয়েন পাগল হয়ে চিউয়েই এর হাত কামড়ে ধরে, যার ফলে আরও রক্তপাত হয়। চিউয়েই গালিগালাজ করতে করতে চলে যাওয়ার সাথে সাথে জিয়াওয়েন শেষ চেষ্টা করার সিদ্ধান্ত নেয়। সে মুখোশ পরে অনুষ্ঠান শুরু করে। অন্যদিকে পাশের বাড়িতে চিউয়েই তার প্রেমিকার কাছে বিয়ের প্রস্তাব দেয় এবং সফল হয়। জাদুকরীভাবে অনুষ্ঠান শেষ হওয়ার সাথে সাথে চিউয়েই জিয়াওয়েনের বাড়িতে উপস্থিত হয়। চিউয়েই ধীরে ধীরে জেগে উঠে বুঝতে পারে যে তাকে বেঁধে রাখা হয়েছে। তার দুটি পাও নেই এবং তার শরীরের নিচের অংশ স্টিলের রিং দিয়ে আটকে রাখা হয়েছে। জিয়াওয়েন ব্যাখ্যা করে যে চিউয়েই এবং তার প্রেমিকার গাড়ি দুর্ঘটনা হয়েছিল। প্রেমিকা ঘটনাস্থলেই মারা যায়। চিউয়েই এর দুটি পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় এবং কেটে ফেলতে হয়, আর সে এমন অবস্থায় চিউয়েইকে হাসপাতাল থেকে নিয়ে এসেছে এবং সারা জীবন তার যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেয়। শুরুতে চিউয়েই বাস্তবতা মেনে নিতে পারে না এবং জিয়াওয়েনকে চরমভাবে প্রতিহত করে, কিন্তু জিয়াওয়েন এতই পাগল হয়ে গিয়েছিল যে সে চিউয়েই এর ক্ষতের গভীরে একটি খোদাই করার ছুরি ঢুকিয়ে দেয়। ব্যথায় চিউয়েই বাধ্য হয়ে আপস করে। পরের দিনগুলোতে জিয়াওয়েন তার কথা মতোই চিউয়েই এর অত্যন্ত যত্ন নেয়, তাকে খাইয়ে দেয়, ওষুধ লাগিয়ে দেয়, তার সাথে গল্প করে এবং একটি সুন্দর প্রেমের পরিবেশ তৈরি করার চেষ্টা করে। চিউয়েইকে তার নিজের মনের মতো প্রেমিক হিসেবেই বিবেচনা করে। চিউয়েই এর যত্ন নেওয়ার পাশাপাশি জিয়াওয়েন তার উপর নিজের শারীরিক চাহিদাও মেটাত। জিয়াওয়েনের পাগল শারীরিক লালসার মুখে চিউয়েই এর চরম সহ্যশক্তি খুব শীঘ্রই ভেঙে পড়ে। কিছুক্ষণের মধ্যেই সে জিয়াওয়েনের সাথে শারীরিক সম্পর্কে সাড়া দেয়, কিন্তু একই সময়ে চিউয়েই মনে মনে পালানোর পরিকল্পনা করছিল। পালানোর পরিকল্পনার জন্য চিউয়েই তার আগের মনোভাব পরিবর্তন করে এবং জিয়াওয়েনকে খুশি করতে ও মেনে চলতে শুরু করে। অতীতের প্রেমের মতো জিয়াওয়েনের রান্না করা খাবারের প্রশংসা করে। একবার চিউয়েই ইচ্ছা করে জিয়াওয়েনকে তার জন্য এক বাটি গরুর মাংসের নুডলস তৈরি করতে বলে এবং নুডলস খাওয়ার সময় জিয়াওয়েনকে তার পেটের বাঁধন খুলে দিতে বলে। জিয়াওয়েন সত্যিই চিউয়েই এর বাঁধন খুলে দিতে রাজি হয় এবং তাকে নুডলস দেয়। শরীরের দড়ি খুলে ফেলার পর চিউয়েই সুযোগ বুঝে জিয়াওয়েনের চুল আঁচড়িয়ে দেয় এবং এই প্রক্রিয়ায় সে মিষ্টি প্রেমের কথা বলে। তবে বাস্তবে চিউয়েই শুধু জিয়াওয়েনের আঁচড়ানো চুলগুলো পেতে চেয়েছিল। এরপর বারবার চিউয়েই জিয়াওয়েনের চুল আঁচড়িয়ে দেয় এবং ছিঁড়ে যাওয়া চুলের গোছা লুকিয়ে রাখতে থাকে। নির্দিষ্ট পরিমাণ চুল জমানোর পর চিউয়েই মুরগির স্যুপ খাওয়ার ইচ্ছা প্রকাশ করে এবং স্যুপ খাওয়ার পর সে ভেতরের হাড়গুলো নিজের কাছে লুকিয়ে রাখে। সরঞ্জাম প্রস্তুত করার পর জিয়াওয়েন বাইরে যাওয়ার একটি দিনে চিউয়েই তার পালানোর পরিকল্পনা বাস্তবায়ন শুরু করে। সে সমস্ত ছেঁড়া চুল একসাথে বেঁধে একটি লম্বা ও চিকন দড়ি তৈরি করে, তারপর দড়ির মাথায় হাড়টি পেঁচিয়ে জোরে ছুঁড়ে মারে। এর উদ্দেশ্য ছিল একটু দূরে থাকা স্ক্রু ড্রাইভারটি ধরা। কয়েকবার ব্যর্থতা এবং চেষ্টার পর অবশেষে চিউয়েই সরঞ্জামটি ধরতে সক্ষম হয়। এই স্ক্রু ড্রাইভার ব্যবহার করে সে স্টিলের রিংয়ের ক্রুগুলো একে একে খুলে ফেলে। পায়ের দিকের স্টিলের রিংগুলি থেকে সে মুক্তি পায়। দুটি পা না থাকায় চিউয়েই কেবল তার সর্বশক্তি দিয়ে হামাগুড়ি দিতে থাকে। অর্ধেক হামাগুড়ি দেওয়ার পর সে লক্ষ্য করে যে ঘরে একটি ক্যামেরা বসানো আছে এবং একপাশে বাতিল করা মানুষের ভাস্কর্য স্তূপ করে রাখা আছে। প্রতিটি ভাস্কর্যের গায়ে বড় বড় আঁচড় রয়েছে। এটা স্পষ্ট যে এগুলো জিয়াওয়েন অসম্পূর্ণ ও ব্যর্থ কাজ হিসেবে বিবেচনা করেছিল। এই মুহূর্তে চিউয়েই এর আর ভাবার বা অন্য কিছুর দিকে মনোযোগ দেওয়ার সময় ছিল না। সে ব্যথা সহ্য করে দ্রুত হামাগুড়ি দিতে থাকে এবং অবশেষে মূল দরজায় পৌঁছায়, কিন্তু দরজা শক্তভাবে তালাবদ্ধ থাকায় চিউয়েই কোনোভাবেই পালাতে পারে না। চিউয়েই যখন হতাশ হয়ে পড়ে তখন দরজার বাইরে থেকে তার প্রেমিকার কণ্ঠস্বর ভেসে আসে। চিউয়েই সাথে সাথে তার প্রেমিকার কাছে সাহায্য চায়। চিউয়েই এর অবস্থা জেনে তার প্রেমিকা দ্রুত পুলিশকে ফোন করে। দুর্ভাগ্যবশত ঠিক তখনই জিয়াওয়েন বাড়ি ফিরে আসে। জিয়াওয়েন নির্দোষ ভান করে দরজা খুলে দেয়, কিন্তু প্রেমিকা অপ্রস্তুত থাকা অবস্থায় তাকে নির্মমভাবে আঘাত করে। প্রতিদ্বন্দ্বী পড়ে যাওয়ার সাথে সাথে জিয়াওয়েন আবার চিউয়েইকে পেটে বেঁধে ফেলে। এরপর সে মুখোশ পরে প্রেমিকার হাতের তালু কেটে রক্ত বের করে এবং রহস্যময় অনুষ্ঠানটি শুরু করে। তবে জিয়াওয়েনের জন্য অবাক করা বিষয় হল যে অনুষ্ঠান সফলভাবে শেষ হলেও প্রেমিকার ছায়া উপস্থিত হয় না। অনুষ্ঠান ব্যর্থ হওয়ায় জিয়াওয়েন বুঝতে পারে না কি করবে। ছায়া না থাকার অর্থ হল প্রেমিকার আত্মা অদৃশ্য হয়ে গেছে। জিয়াওয়েন হত্যার দৃশ্য পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়ে। তখন প্রেমিকার ফোন বেজে ওঠে এবং ফোন করেছে চিউয়েই। জিয়াওয়েন চরম আতঙ্কিত হয়ে একটি পেরেক দিয়ে চিউয়েই এর হাত শক্তভাবে গেঁথে দেয়। ঠিক তখনই দরজার বাইরে থেকে একজন লোক ভেতরে ঢুকে আসে, আর এই লোকটি অন্য কেউ নয়, চিউয়েই নিজেই। নিজের চোখের সামনে নিজের মতো হুবহু একজনকে দেখে চিউয়েই গভীরভাবে হতবাক হয়। প্রেমিকার মৃত্যু তাকে আরও বেশি চমকে দেয়। চিউয়েই রাগান্বিত হয়ে জিয়াওয়েনকে জিজ্ঞেস করে যে তার মতো দেখতে এই লোকটি আসলে কে। জিয়াওয়েন উত্তর দেয় যে সে চিউয়েই এর এক
একটি ক্লোন, তার নিজের তৈরি করা একটি দানব। আসলে পা ছাড়া এই চিউয়েই হল জিয়াওয়েনের তৈরি করা একটি কাঠের ভাস্কর্য। সে নিষিদ্ধ অনুষ্ঠানের মাধ্যমে কাঠের ভাস্কর্যটিতে ছায়া তৈরি করেছে, এটিকে আত্মা দিয়েছে এবং এটিকে চিউয়েইয়ের চিন্তাভাবনা ও জীবন দিয়েছে। আসল চিউয়েই উপস্থিত হওয়ার সাথে সাথে জিয়াওয়েনের পাগলামি আবার শুরু হয়। সে বারবার কাঠের চিউয়েইয়ের দিকে তেড়ে যায় এবং ব্যাখ্যা করে যে সে সবসময় আসল চিউয়েইকেই চেয়েছিল। জিয়াওয়েন চিউয়েইয়ের প্রেমিকার জন্য একটি কাঠের ভাস্কর্য তৈরি করেছিল এবং একই কৌশল প্রয়োগ করে প্রেমিকাকে কাঠের ভাস্কর্যের মধ্যে পুনরুজ্জীবিত করতে চেয়েছিল, কিন্তু সে ভুলে গিয়েছিল যে পুনরুজ্জীবনের পূর্বশর্ত হল অনুষ্ঠানকারীর ভালোবাসা। যেহেতু সে চিউয়েইয়ের প্রেমিকাকে ভালোবাসে না, তাই সে তার ছায়া ও আত্মা তৈরি করতে পারেনি এবং অনুষ্ঠানটিও সফল করতে পারেনি। চিউয়েইয়ের ক্ষোভের মুখে জিয়াওয়েন প্রস্তাব দেয় যে তার চেয়ে বরং ওই ক্লোন দানবটিকে হত্যা করা যাক। সে মারা যাওয়ার পর আবার আগের কাঠের ভাস্কর্যে পরিণত হবে এবং সে প্রকাশ্যে আসল চিউয়েইয়ের সাথে থাকতে পারবে। জিয়াওয়েনের চরম পাগলামি দেখে চিউয়েই ক্রোধে উন্মত্ত হয়ে তাকে ঘটনাস্থলেই হত্যা করে প্রেমিকার প্রতিশোধ নিতে চায়, কিন্তু সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে কাঠের দানবটি তাকে পিছন থেকে আক্রমণ করে হত্যা করবে। চিউয়েই মারা গেছে, জিয়াওয়েনের কাছে এখন শুধু অদ্বিতীয় এবং নিখুঁত সেই একজনই অবশিষ্ট আছে। জিয়াওয়েন মৃত আসল চিউয়েইকে ফেলে রেখে কাঠের দানবটির দিকে এগিয়ে যায় এবং তাকে কিস করে। হ্যাঁ, তার শুধু একটি নিখুঁত সৃষ্টি প্রয়োজন, একজন প্রেমিক যে শুধুই তার। পরের দিনগুলোতে জিয়াওয়েন একটি আর্ট গ্যালারিতে একটি বিশাল ভাস্কর্য প্রদর্শন করে, যার নাম দেয় সৃষ্টির আকাঙ্ক্ষা এবং দাবি করে যে এই কাজটির থিম হল অবিস্মরণীয় ভালোবাসা। আসল চিউয়েইকে হত্যা করার পর জিয়াওয়েন কাঠের চিউয়েইকে তার নিখুঁত প্রেমিক হিসেবে গ্রহণ করে তার জন্য ধাতব পা এবং কাঠের পায়ের পাতা লাগিয়ে দেয়, তাকে বারবার রিহ্যাব করতে সাহায্য করে এবং এই নিখুঁত প্রেমিকের সাথে ডেটিংয়ে যায় ও সময় কাটায়। সময়ের সাথে সাথে কাঠের ভাস্কর্যটিও যেন নিজেকে আসল চিউয়েই ভাবতে শুরু করে। সে চাকরির ইন্টারভিউ দিতে এবং জীবনের মুখোমুখি হতে শুরু করে। কিছুদিনের মধ্যেই জিয়াওয়েন গর্ভবতী হয়। এখন তার মুখে হাসি এবং সে তার ভালোবাসায় সন্তুষ্ট। এদিন পার্কিং লটে হাঁটার সময় একজন মুখোশধারী রহস্যময় ব্যক্তি তার কাছে আসে। রহস্যময় ব্যক্তিটি জিয়াওয়েনের সাথে একটি চুক্তি করতে চায়। সে চায় জিয়াওয়েন তার ভবিষ্যতের সমস্ত সময় তার কাছে বিক্রি করে দিক এবং এর জন্য সে যে কোনো মূল্য দিতে প্রস্তুত। জিয়াওয়েন তা দ্বিভাবে প্রত্যাখ্যান করে। সে এখন প্রেমের আনন্দে নিমগ্ন এবং প্রতিদিন খুব খুশি। এমন সময় কোনো মূল্য দিয়েই কেনা যায় না। তবে রহস্যময় ব্যক্তিটি বলে যে সে জিয়াওয়েনের অভিজ্ঞতা সম্পর্কে জানে। সে তাকে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য করবে না, কিন্তু সে বিশ্বাস করে যে ভবিষ্যতে জিয়াওয়েনের তাকে প্রয়োজন হবে। তখন জিয়াওয়েন রহস্যময় ব্যক্তির এই কথাগুলোকে গুরুত্ব দেয় না। কিছুদিনের মধ্যেই কাঠের চিউয়েই তাকে বিয়ের প্রস্তাব দেয় এবং জিয়াওয়েনকে একটি ছোট খোদাই করা গাছ উপহার দেয়। জিয়াওয়েনের কাছে এই গাছটি তার এবং চিউয়েইয়ের ভালোবাসার প্রতীক। অতীতে যখন সে আসল চিউয়েইয়ের সাথে প্রেম করত, তখন চিউয়েই একটি গাছের নিচে শপথ করেছিল যে সে জিয়াওয়েনকে সারা জীবন ভালোবাসবে। তবে প্রেমের মাধুর্য শেষ পর্যন্ত সাময়িকই ছিল। একবার চিউয়েইকে অন্য একটি মেয়ের সাথে ঘনিষ্ঠভাবে কথা বলতে দেখে জিয়াওয়েন রেগে যায় এবং ফিরে এসে খোদাই করা সমস্ত উইশিং ট্রি ভেঙে ফেলে। সে শপথ করে যে সে একটি নিখুঁত উইশিং ট্রি তৈরি করবে, এমন একটি গাছ যা কখনো বিশ্বাসঘাতকতা করবে না এবং কারো সাথে ভাগ করে নিতে হবে না। জিয়াওয়েন যখন উইশিং ট্রি খোদাই করতে ব্যস্ত, তখন সত্যিকারের সেই গাছটিতে কেউ আগুন লাগিয়ে দেয়। এর কিছুদিন পর চিউয়েই একটি কালো বাক্স পায়, যার ভিতরে ছিল জিয়াওয়েনের তৈরি করা তার জন্য উইশিং ট্রি। চোখের সামনের গাছটি একেবারে জীবন্ত মনে হচ্ছিল এবং গাছের নিচের অংশে একটি লাইন খোদাই করা ছিল, নিখুঁত শপথ। জিয়াওয়েনের কাছে উইশিং ট্রিটি চিরতরে রেখে দেওয়ার অর্থ হল ভালোবাসার কখনো শেষ না হওয়া। সেই রাতে তাদের দুজনের পোষা বিড়ালটি হারিয়ে যায় এবং তার জায়গায় আসে জিয়াওয়েনের তৈরি করা একটি কাঠের বিড়াল। তখন চিউয়েই দেখতে পায় যে উইশিং ট্রি এবং পোষা বিড়াল ছাড়াও জিয়াওয়েন এমনকি তার প্রেমিককেও খোদাই করে নকল করতে শুরু করেছে। আর এখন কাঠের চিউয়েই একজনকে দিয়ে হুবহু একই রকম একটি উইশিং ট্রি তৈরি করিয়েছে, যার নিচে একইভাবে নিখুঁত শপথ খোদাই করা আছে। চিউয়েই প্রতিশ্রুতি দেয় যে সে জিয়াওয়েনকে সারা জীবন ভালোবাসবে। জিয়াওয়েন ভাবে যে সে নিখুঁত সুখ পেয়েছে, কিন্তু এরপরই দুর্ভাগ্য নেমে আসে। গর্ভাবস্থায় জিয়াওয়েন হাসপাতালে শরীর পরীক্ষা করতে গেলে ডাক্তার তাকে জানান যে তার পেটের ভ্রূণের কোনো হৃদস্পন্দন নেই এবং তা দ্রুত অপারেশন করে বের করতে হবে। জিয়াওয়েনের জন্য আরও অগ্রহণযোগ্য বিষয় হল যে অপারেশনের পর বের করা ভ্রূণটি আসলে একটি প্রাণহীন কাঠের পুতুল। কাঠের শিশুটির জন্মের সাথে সাথে জিয়াওয়েনের সুখের কল্পনা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। কাঠের চিউয়েই তিক্ত হাসিতে বলে যে সে আগেই বুঝতে পেরেছিল সে কেবল একটি ব্যর্থ কাঠের পুতুল, জিয়াওয়েনের মতোই একটি দানব। নিষিদ্ধ অনুষ্ঠান তাকে জীবন দিয়েছে, কিন্তু কখনো সত্যিকারের আত্মা দেয়নি। ভালোবাসা কোনো অনুষ্ঠান বা কৌশলের মাধ্যমে অর্জন করা যায় না এবং এই কারণেই তারা একটি সত্যিকারের সন্তানের জন্ম দিতে পারেনি। কাঠের মূর্তিটি স্বীকার করে
যে সে আর ভান করতে পারছে না, সে জিয়াওয়েনকে মোটেও ভালোবাসে না। সে যে মিষ্টি ও অন্তরঙ্গ আচরণ দেখিয়েছিল তা কেবল চিউয়েইয়ের অভিনয় করার সর্বোচ্চ চেষ্টা ছিল। এ কথা বলে কাঠের চিউয়েই নিজের দুর্বল স্থানে আঘাত করে আত্মঘাতী হয়। চোখের সামনের এই নিখুঁত প্রেমিককে বাঁচানোর জন্য জেদি জিয়াওয়েন দ্রুত ইমার্জেন্সি দলকে খবর দেয়। ইমার্জেন্সি কর্মীরা দ্রুত ছুটে আসে, কিন্তু ঘরে কোনো আহত ব্যক্তিকে দেখতে পায় না। এই মুহূর্তে চেয়ারে বসে আছে কেবল একটি প্রাণহীন ও আত্মাহীন কাঠের পুতুল, আর কাঠের পুতুলের সামনের টেবিলে রয়েছে সবকিছু দেখতে পায় এমন একটি কালো বাক্স। কালো বাক্স সম্পর্কে গল্পটি চলতে থাকে। এদিন নূহ এয়ারলাইন্সের ক্যাপ্টেন ওয়েন ডক্টর মেং বাইয়ের সাথে দেখা করতে আসেন। তিনি চান মেং বাই টাইটান গ্রহে যাওয়ার মিশনটি পরিচালনা করুক। টাইটান থেকে পৃথিবীতে আসা প্রচুর ডেটা নিশ্চিত করেছে যে ওই গ্রহে উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন জীবের অস্তিত্ব রয়েছে। ক্যাপ্টেন ওয়েন মেং বাইয়ের অভিজ্ঞতায় বিশ্বাস করে এবং চান মেং বাই সেখানে গিয়ে এলিয়েন জীবের বিষয়ে সূত্র সংগ্রহ করুক। তিনি বিশ্বাস করেন যে এই পদক্ষেপটি মানুষের এলিয়েন সভ্যতায় স্থানান্তরের বিশাল পরিকল্পনায় সহায়ক হবে। টাইটান গ্রহে অবতরণের পর ক্যাপ্টেন ওয়েন যোগাযোগটিকে ব্যক্তিগত চ্যানেলে পরিবর্তন করেন এবং মেং বাইকে সতর্ক করে বলেন যে যদি সে কোনো এলিয়েন জীব খুঁজে পায় তবে অবশ্যই সেই জীবের জিন নিয়ে ফিরে আসতে হবে। সৌভাগ্যবশত কিছুক্ষণের মধ্যেই মেং বাই একটি গুহার ভেতরে একটি সাদা রঙের গোলাকার বস্তু দেখা যায়। ভালোভাবে লক্ষ্য করে দেখা যায় যে বস্তুটি নড়াচড়া করছে। মনে হচ্ছে এটি একটি জীবন্ত এলিয়েন জীব। মেং বাই দ্রুত রেকর্ডিং চালু করে জীবের প্রতিটি নড়াচড়া রেকর্ড করতে চায়, কিন্তু চোখের পলকে সামনে থাকা জীবটি হঠাৎ অদৃশ্য হয়ে যায়। স্পেস স্টেশনে ফিরে মেং বাই ক্যাপ্টেন ওয়েনকে এই আবিষ্কারের কথা জানায়। ক্যাপ্টেন ওয়েন খুব উত্তেজিত হয়ে পড়েন এবং বিশ্বাস করেন যে এই আবিষ্কার মানুষের স্থানান্তর পরিকল্পনার জন্য অত্যন্ত লাভজনক হবে। মেং বাই বাইরে থেকে উদাসীন দেখালেও ক্যাপ্টেন ওয়েনের কথা শেষ হওয়ার আগেই সে দ্বিতীয়বার গুহায় গিয়ে জীবটিকে খুঁজতে যায়। এবার জীবটি ভেতরেই ছিল। মেং বাই যখন পরীক্ষা করতে যাবে তখন দলের সদস্যরা এসে বিরক্ত করে। দলের সদস্যরা চলে যাওয়ার পর জীবটি আবার অদৃশ্য হয়ে যায়। তবে এবার মেং বাই একটি হালকা শব্দ শুনতে পায় এবং নিচে তাকিয়ে দেখে যে জীবটি তার টুলবক্সের সাথে লেগে আছে এবং এর গায়ের রং প্রথমবার দেখার চেয়ে বেশি গা মনে হচ্ছে এটি মুমূর্ষু অবস্থায় আছে। জীবটির হয়তো জলের প্রয়োজন হতে পারে বুঝতে পেরে মেং বাই জীবটিকে তার টুলবক্সে লুকিয়ে একটি হ্রদের ধারে নিয়ে আসে। এ সময় আকাশ থেকে হঠাৎ তুষারপাতের মতো সাদা স্ফটিক পড়তে থাকে। যখন স্ফটিকগুলো জীবটির বাইরের খোলায় এসে পড়ে তখন জীবটি মুহূর্তের মধ্যে সতেজ হয়ে ওঠে। মেং বাই জীবটির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু পরের মুহূর্তেই জীবটি হ্রদে ঝাঁপ দেয় এবং আবার মেং বাইয়ের দৃষ্টির আড়ালে চলে যায়। এই সময় তার এক সহকর্মী একটি বার্তা পাঠায় যে কাছের একটি আগ্নেয়গিরি শীঘ্রই বিস্ফোরিত হবে, যা একটি ছোট আকারের ঝড় তৈরি করবে। মেং বাই ভয় পায় যে জীবটি ঝড়ের কবলে পড়তে পারে, তাই সে হ্রদের ধারে আসে, কিন্তু হ্রদের জল শান্ত এবং জীবটির কোনো চিহ্ন দেখা যায় না। কিছুক্ষণ পর সহকর্মীরা মনিটর করে দেখতে পায় যে ঝড়টি হঠাৎ দিক পরিবর্তন করেছে এবং এর তীব্রতা পূর্বাভাসের চেয়েও বেশি। ক্যাপ্টেন ওয়েন তিনজন সদস্যকে নৌবহরে ফিরে আসার নির্দেশ দেন। এ সময় ঝড় শুরু হয়ে যায় এবং দুজন সদস্য দ্রুত জাহাজে পালিয়ে যায়, কিন্তু হ্রদের ধারে থাকা মেং বাইয়ের ফিরে আসার সময় ছিল না। ঝড়টি মেং বাইয়ের দিকে এগোতে থাকে। ক্যাপ্টেন সতর্ক করেন যে জাহাজটি এখনই উড্ডয়ন করতে হবে, তাকে অপেক্ষা করার মতো সময় নেই। মেং বাই দলের অন্যান্য সদস্যদের বিপদে ফেলতে চায় না। সে শুধু ক্যাপ্টেনকে একটি এসকেপ পড তার জন্য রেখে যেতে বলে। চরম বিপদের মুহূর্তে ক্যাপ্টেন বাধ্য হয়ে বাকি সদস্যদের নিয়ে আগেই চলে যান। মেং বাইকে টাইটান গ্রহে একাকী রেখে যাওয়া হয়। এই মুহূর্তে ভয়ানক ঝড় বইতে শুরু করে। মেং বাই সর্বশক্তি দিয়ে ছুটে শেষ মুহূর্তে এসকেপ পডে লুকিয়ে পড়ে। এসকেপ পডটি মহাকাশে ভাসতে থাকে। পডের ভেতরে অক্সিজেন এবং খাবারের কিছুটা মজুদ ছিল। এই সময় মেং বাই মূল জাহাজের সাথে যোগাযোগ করার জন্য বারবার চেষ্টা করে, কিন্তু সিগন্যাল বিচ্ছিন্ন হওয়ার কারণে এবং যন্ত্রপাতি নষ্ট হয়ে যাওয়ার কারণে সে না পারে যোগাযোগ করতে, না পারে তার অবস্থান নির্ধারণ করতে। এমনিতেই মহাকাশে সে একা, তাই হতাশ মেং বাই সব আশা ছেড়ে দিয়ে এসকেপ পডের ভেতর একাই পাগলের মতো নাচতে থাকে। যখন সে প্রচণ্ড উত্তেজনার সাথে নাচছিল তখন হঠাৎ পডের বিদ্যুৎ চলে যায় এবং চারপাশ অন্ধকারে ঢেকে যায়। মেং বাই এটি মেরামত করতে যায়, তখন কম্পিউটার দেখায় যে এটি একটি অজানা বস্তু শনাক্ত করেছে। মেং বাই সাবধানে চারপাশে তাকায় এবং দেখতে পায় একটি বিশাল সুর জানালার সামনে দিয়ে চলে যাচ্ছে। মেং বাই ভয়ে ভয়ে সুরটির দিকে তাকিয়ে থাকে। সুরটি ধীরে ধীরে দৃশ্যমান হয়। এটি একটি সাদা এলিয়েন জীব। মেং বাই ব্যাকআপ পাওয়ারে সুইচ করে পরের ভেতরের আলো ফিরে আসার পর সে দেখতে পায় যে জানালার বাইরের জীবটি মহাকাশে ভাসছে এবং এর একটি বিশাল চোখ রয়েছে। মেং বাই ভয় পেলেও কৌতূহলী হয়, কিন্তু সাদা জীবটি কেবল জানালার সামনে দিয়ে কিছুক্ষণ তাকিয়ে নির্বে ভেসে চলে যায়। মেং বাই একঘেয়েমির মধ্যে অনেকক্ষণ অপেক্ষা করার পর অবশেষে জীবটি মহাকাশ থেকে আবার ভেসে আসে। জীবটি তার কোনো ক্ষতি করতে চায়
যায় না তা বুঝতে পেরে মেংবাই তার ভয় কাটিয়ে ওঠে এবং হাত নেড়ে জীবটিকে হ্যালো বলার চেষ্টা করে। সে লক্ষ্য করে যে জীবটির দৃষ্টি পরের ভেতরে থাকা স্টিল কপ কমিক্সের ওপর আটকে আছে। মেংবাই সাবধানে কমিক্সটি তুলে নেয়। স্টিল কপ তারও খুব পছন্দের। জীবটিরও একই পছন্দ দেখে মেংবাই অবাক ও আনন্দিত হয়ে কমিক্সটি হাতে নিয়ে ছবি আঁকার মাধ্যমে নিজেকে এবং পৃথিবীর জীবদের পরিচয় করিয়ে দিতে শুরু করে। মেংবাইয়ের কথা বুঝতে পেরেছে এমনভাবে জীবটি তার সামনে দ্রুত কয়েকবার ঘোরে। মেংবাই সাথে সাথে বুঝতে পারে যে জীবটি শনি গ্রহ থেকে এসেছে, যার চারপাশে একটি বলয় রয়েছে। শনি গ্রহ তাদের অবতরণ করা টাইটান গ্রহের খুব কাছে অবস্থিত। এর পরপরই জীবটি দুই হাতে কিছু ধরার মতো ভঙ্গি করে। মেংবাইয়ের মনে পড়ে যে টাইটান গ্রহে সে মুমূর্ষু জীবটিকে এভাবেই নিজের হাতে তুলে নিয়েছিল। সে বুঝতে পারে যে এই মুহূর্তে জানালার বাইরের জীবটি হল গুহায় পাওয়া সেই গোলাকার এলিয়েন জীবটি। মেংবাই ভাগ্যের এই জাদুকরী সংযোগ অনুভব করে এবং সাথে সাথে জীবটির নাম রাখে শাওবাই। শাওবাই কমিক্স খুব ভালোবাসে, তাই মেংবাই তাকে স্টিল কপ সম্পর্কে বোঝাতে শুরু করে। মহাকাশে দিন পার হতে থাকে। ধীরে ধীরে মেংবাইয়ের আনা সমস্ত কমিক্স শাওবাই পড়া শেষ করে ফেলে। শাওবাই যখন আরও কমিক্সের জন্য মেংবাইকে তাগিদ দিচ্ছিল, তখন মেংবাই একটি ফাঁকা ড্রয়িং খাতা নিয়ে নিজেই তাতে কমিক্স আঁকতে শুরু করে। আশ্চর্যের বিষয় হলো যে শাওবাই মেংবাইয়ের আঁকা ছবিগুলো খুব পছন্দ করে এবং বেশ আগ্রহ নিয়ে দেখে। মাঝে মাঝে সে খুশিতে কয়েকবার ঘোরে। শাওবাইয়ের উৎসাহ পেয়ে মেংবাই পরপর অনেক কমিক্স তৈরি করে। এই কমিক্সগুলো ব্যবহার করে মেংবাই এবং শাওবাই সমস্ত সীমানা পেরিয়ে মহাকাশে বন্ধু হয়ে ওঠে। একদিন মেংবাই হঠাৎ বুঝতে পারে যে সে শাওবাইকে দিয়ে তাকে পৃথিবীতে ফিরিয়ে নিতে সাহায্য করতে পারে। এর জন্য মেংবাই কমিক্সে তার ধারণাটি আঁকে এবং আশা করে যে শাওবাই তাকে পৃথিবীতে ঠেলে নিয়ে যাবে, কিন্তু সে ভাবতেও পারেনি যে এই কাজটি শাওবাইকে রাগান্বিত করবে। শাওবাই তাকে সাহায্য তো করেই না, উল্টো সে এসকেপ পড়ে সজোরে আঘাত করতে থাকে। ক্রমাগত ও প্রবল আঘাতের কারণে মেংবাই প্রায় মারা যেতে বসেছিল। শাওবাই একটি উল্কাপিণ্ড নিয়ে এসে এসকেপ পডের দিকে সজোরে ছুঁড়ে মারে। এই আঘাতের ফলে এসকেপ পডটি ক্ষতিগ্রস্ত হয় এবং অক্সিজেন বেরিয়ে যেতে শুরু করে। মেংবাই ভাঙা জানালাটি ঢেকে দেওয়ার চেষ্টা করে, কিন্তু সে অবাক হয়ে দেখে যে শাওবাই বাইরে থেকে তার শারীরিক ক্ষমতা ব্যবহার করে দ্রুত জানালাটি আগের মতো মেরামত করে দেয়। মনে হচ্ছে শাওবাই শুধু মেংবাইয়ের ওপর রাগ করেছিল। মেংবাই অবশ্যই আরও বেশি রাগান্বিত হয়। সে কমিক্স এঁকে শাওবাইকে তার পরিস্থিতি বোঝানোর চেষ্টা করে। শাওবাই কি চায় সে মারা যাক? শাওবাই একটি অপরাধী শিশুর মতো দুঃখিত হয়ে মাথা নিচু করে উড়ে চলে যায়। শাওবাই চলে যাওয়ার পর অসীম মহাকাশে মেংবাই আবার একা হয়ে যায়। জানালা মেরামত করা হলেও আঘাতের কারণে প্রচুর অক্সিজেন লিক হয়ে গেছে। এখন পরের ভেতরের অক্সিজেন দিয়ে মাত্র 5 দিন টিকে থাকা সম্ভব। হতাশ মেংবাই আবার তুলি হাতে নিয়ে স্টিল কপ এর শেষ অধ্যায় আঁকে এবং সমস্ত কমিক্স জানালায় আটকে দেয়। এরপর সে পরের ভেতরের সমস্ত ড্রয়িং খাতা মহাকাশে ছুঁড়ে ফেলে, এই আশায় যে শাওবাই কমিক্সগুলো দেখে আবার ফিরে আসবে। তবে দিন পার হতে থাকে, খাবারও প্রায় শেষ হয়ে আসে, কিন্তু মেংবাই শেষ পর্যন্ত শাওবাইয়ের দেখা পায় না। তাই এদিন মেংবাই হতাশার সাথে জানালার কমিক্সগুলো নামিয়ে ফেলে। সত্যিই কেউ তার সত্যিকারের পাঠক হতে চায় না। আসলে মাধ্যমিক বিদ্যালয়ে পড়ার সময় থেকেই মেংবাই একজন কমিক্স আর্টিস্ট হওয়ার স্বপ্ন দেখত। সেই সময় তার সহপাঠীরা তাকে একঘরে করে রাখত এবং কমিক্সই ছিল তার একমাত্র মানসিক আশ্রয়। তখন শিক্ষক মেংবাইয়ের আঁকার প্রশংসা করেছিলেন এবং তাকে জাতীয় শিল্প প্রদর্শনীতে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। শিক্ষকের উৎসাহে মেংবাই তার প্রথম কমিক্স কাজ সম্পন্ন করেছিল। শিক্ষক তাকে দ্বিতীয়বার উৎসাহিত করে বলেন যে মেংবাই যেন অন্যদের চিন্তাভাবনার পরোয়া না করে এবং দুভাবে তার পছন্দের পথটি বেছে নেয়। শিক্ষকের দেওয়া ইতিবাচক শক্তির কারণে মেংবাই মনে মনে একজন পেশাদার কমিক্স আর্টিস্ট হওয়ার সিদ্ধান্ত নেয়, যদিও তখন তার গণিত, পদার্থবিদ্যা এবং রসায়নে পুরো স্কুলে প্রথম স্থান ছিল। পরে একদিন মেংবাই শিল্প প্রদর্শনীতে অংশ নেওয়ার আবেদনপত্রটি শিক্ষকের কাছে জমা দেয়। সফলতা বা ব্যর্থতা যাই হোক না কেন, সে তার স্বপ্নের জন্য একবার সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে চেয়েছিল, কিন্তু সে ঘুণাক্ষরেও ভাবতে পারেনি যে তার আবেদনপত্রটি স্কুলের ডাস্টবিনে পাওয়া যাবে। মেংবাই শিক্ষকদের মধ্যে কথোপকথন শুনতে পায় এবং এর কারণ জানতে পারে। আসলে শিক্ষক স্বীকার করেছিলেন যে মেংবাই ভালো আঁকে, কিন্তু এই ভালো প্রতিভার মান থেকে অনেক দূরে। শিক্ষকও তার যৌবনে মেংবাইয়ের মতো একজন কমিক্স আর্টিস্ট হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু কঠিন বাস্তবতা তাকে পরাজিত করে এবং তাকে এই অবাস্তব স্বপ্ন ছেড়ে দিতে বাধ্য করে। এতদিন ধরে এই কথাগুলো মেংবাইকে না বলার কারণ হলো তিনি তা সহ্য করতে পারতেন না। তিনি চাননি যে মেংবাইও তার মতো অনেক দেরিতে বুঝতে পারুক যে শিল্পের ক্ষেত্রে সে কতটা সাধারণ। শিক্ষকের সেই কথার কারণে মেংবাই নিজের প্রতিভার ওপর হতাশ হয়ে পড়ে এবং তারপর থেকে কমিক্স আর্টিস্ট হওয়ার স্বপ্ন ছেড়ে দেয়। আজ মহাকাশে যখন অক্সিজেন প্রায় শেষ হয়ে আসছে, মেংবাইয়ের মাথায় কেবল সেই অতীত স্মৃতিগুলোই ঘুরপাক খাচ্ছে। হয়তো তার
কাছে ব্যর্থতার চেয়ে অনুশোচনাই বেশি যন্ত্রণাদায়ক। যখন মেং বাই সমস্ত আশা ছেড়ে দেয় তখন অবশেষে শাওবাই আসে। শাওবাইয়ের উৎসাহে মেং বাই আবার উৎসাহ ফিরে পায় এবং সর্বশক্তি দিয়ে তার স্পেস স্যুট পরে নেয়। উঠে দাঁড়ানোর পর সে বুঝতে পারে যে জানালার বাইরে থাকা জীবটি শাওবাই নয়, বরং শাওবাইয়ের পরিবারের সদস্য দাবাই। দাবাই স্পষ্টভাবে শাওবাইয়ের চেয়ে বয়সে বড়, আর শাওবাইও পাশে উপস্থিত ছিল। মেং বাই বুঝতে পারে যে শাওবাই তাকে ফেলে যায়নি, বরং দাবাইকে ডেকে আনতে গিয়েছিল তাকে সাহায্য করার জন্য। হয়তো কিছুদিন আগে শাওবাই যে এসকেপ পরে আঘাত করেছিল তাও তাকে সাহায্য করার জন্যই ছিল, শুধু তার শক্তি যথেষ্ট ছিল না। শাওবাইয়ের ইশারায় মেং বাই তার সিটবেল্ট বেঁধে নেয় এবং এর পরপরই দাবাই একটি বিশাল শক্তি নির্গত করে। এই শক্তি নির্গত হওয়ার সাথে সাথে এসকেপ পোর্টটি একটি রহস্যময় শক্তির দ্বারা ক্রমাগত ধাক্কা খেতে থাকে। শক্তি শান্ত হওয়ার পর মেং বাই চোখ খুলে দেখে তার সামনে নীল পৃথিবী। এই সময় শাওবাই জানালার সামনে আসে এবং তার গুড় দিয়ে মেং বাইকে স্পর্শ করে। আসলে টাইটান গ্রহে মেং বাই যে তাকে বাঁচিয়েছিল তার প্রতিটি মুহূর্ত সে মনে রেখেছে। অসীম মহাকাশে শাওবাই মেং বাইয়ের শেখানো ভঙ্গি নকল করে হাত তুলে স্যালুট করে। মেং বাইও একই ভঙ্গি করে শাওবাইকে ধন্যবাদ জানায় তাকে বাঁচানোর জন্য এবং তার প্রথম পাঠক হওয়ার জন্য। পৃথিবীতে ফিরে আসার পর ক্যাপ্টেন ওয়েন মেং বাইকে নিতে আসেন। মেং বাই জেগে উঠে দেখে যে ক্যাপ্টেন দাবাই এবং শাওবাইকে ইনকিউবেটরে বন্দী করে রেখেছেন। ক্যাপ্টেন চান মেং বাই দাবাই এবং শাওবাইয়ের সাথে যোগাযোগ চালিয়ে যাক, যাতে এই দুটি জীবের বিশ্বাস অর্জন করা যায়। মেং বাইয়ের খুব কষ্ট হয়, সে চায় না যে দাবাই এবং শাওবাই মানুষের পরীক্ষার পাত্রে পরিণত হোক, কিন্তু ক্যাপ্টেন নির্মম বাস্তবতার কথা জানান। জরুরি অবতরণের সময় মেং বাইয়ের দুটি হাত পুড়ে গিয়েছিল এবং এখন তা কেটে ফেলা হয়েছে। নিজের যে হাত আর কখনো তুলি ধরতে পারবে না তা দেখে মেং বাই চরম হতাশ হয়ে পড়ে। ক্যাপ্টেন মেং বাইকে প্রতিশ্রুতি দেন যে তার জন্য কৃত্রিম হাত লাগিয়ে দেবেন, কিন্তু গোপনে তিনি ডাক্তারকে বলেন যে কৃত্রিম হাত লাগানোর কোনো তাড়া নেই। অন্তত প্রেস কনফারেন্সে তিনি মেং বাইকে একজন যন্ত্রণাবিদ্ধ নায়কের রূপে উপস্থাপন করতে চান। এ কথা বলে ক্যাপ্টেন মেং বাইয়ের সাথে দেখা করতে ওয়ার্ডে ফিরে আসেন, কিন্তু তিনি দেখেন যে মেং বাই রহস্যজনকভাবে অদৃশ্য হয়ে গেছে এবং বিছানার ওপর শুধু একটি অদ্ভুত কালো বাক্স রাখা আছে। এই রহস্যময় কালো বাক্সটির সাথে সিয়াওয়েই নামের একটি ছেলেরও একটি রহস্যময় সংযোগ রয়েছে। সিয়াওয়েই তার বাবার সাথে গ্রামে থাকে এবং তাদের পরিবার শূকর পালন করে জীবিকা নির্বাহ করে। যদিও বাবা এবং ছেলে একে অপরের উপর নির্ভরশীল, সিয়াওয়েইয়ের মনে হয় তার বাবা তাকে যথেষ্ট ভালোবাসেন না। বাবা একটি সুন্দর ঘড়ি কিনেছিলেন। সিয়াওয়েই ভেবেছিল এটি তার জন্য একটি উপহার, কিন্তু বাবা তাকে বলেন যে এটি তার ছোট ভাইয়ের জন্য। সিয়াওয়েইয়ের বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে। তার ছোট ভাই এবং মা তাইপেইতে থাকে। সিয়াওয়েই সবসময় তার ছোট ভাইয়ের প্রতি ঈর্ষান্বিত। সে মনে করে যে বাবা মা তার চেয়ে তার ছোট ভাইকে বেশি ভালোবাসে। এদিন সন্ধ্যায় মা ছোট ভাইকে নিয়ে গ্রামে আসেন। বাবা আগেই সিয়াওয়েইকে বলে রেখেছিলেন যে সে যেন তার ছোট ভাইয়ের ভালোভাবে যত্ন নেয় এবং তাকে ছাড় দেয়। আজ রাতে ছোট ভাই আসায় সিয়াওয়েইয়ের মুখে কোনো আনন্দ ছিল না। একমাত্র যে জিনিসটি তাকে খুশি করেছিল তা হলো মায়ের আনা একটি মজার খেলনা যা তিনি তাকে উপহার হিসেবে দিয়েছিলেন। মা তাইপেইতে তার কাজে ব্যস্ত থাকায় সেই রাতেই গাড়ি চালিয়ে ফিরে যান। তিনি কয়েকদিন পর এসে ছোট ভাইকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেন। রাতে ছোট ভাইয়ের হাতে বাবার দেওয়া ঘড়িটি দেখে সিয়াওয়েই মায়ের দেওয়া খেলনাটি বের করে এবং খেলনাটির প্রশংসা করতে থাকে, কিন্তু ছোট ভাই বলে যে তারও হুবহু একই রকম একটি খেলনা আছে। এতে সিয়াওয়েই আবার অসন্তুষ্ট হয়। আসলে মা তাকে বেশি ভালোবাসেন না। এই সময় বাবা এসে সিয়াওয়েইকে বলেন টেবিলের ওপর রাখা স্টিল কপ খেলনাটি ছোট ভাইকে খেলতে দিতে, কিন্তু সিয়াওয়েই খেলনাটি ছিনিয়ে নেয় এবং কোনোভাবেই ছোট ভাইকে দিতে রাজি হয় না। সে চিৎকার করে বলে যে বাবা শুধু ছোট ভাইয়ের প্রতি ভালো আচরণ করেন। ঈর্ষার বশবর্তী হয়ে সিয়াওয়েইয়ের মনে একটি খারাপ চিন্তা আসে। সে মিথ্যা করে বলে যে সে ছোট ভাইয়ের সাথে লুকোচুরি খেলবে। ছোট ভাই তা বিশ্বাস করে, আর সিয়াওয়েই এই সুযোগে শূকরের খোয়ারে একটি দড়ি বাঁধে এবং এরপর এক কোণায় লুকিয়ে থেকে চুপিসারে দড়িটি উঁচু করে ছোট ভাইকে ফেলে দেয়। ছোট ভাই যখন পড়ে যায় তখন শূকরের খোয়ারে থাকা শূকরগুলো ক্রমাগত তার দিকে এগিয়ে আসতে থাকে। ছোট ভাই ভয় পেয়ে কাঁদতে শুরু করে। পরদিন বাবা বাজারে শূকর বিক্রি করতে যাওয়ার সময় শুধু ছোট ভাইকেই সাথে নেন, সিয়াওয়েইকে নেন না। এটা মেনে নিতে না পেরে সিয়াওয়েই লুকিয়ে বাবার গাড়ির পেছনের অংশে উঠে পড়ে, কিন্তু মাঝপথে ছোট ভাই তাকে দেখে ফেলে। ছোট ভাই দ্রুত বাবাকে সতর্ক করে সিয়াওয়েইকে গাড়ি থেকে নামতে বলার সময় বাবা অসাবধানতাবশত গাড়ি দুর্ঘটনা ঘটিয়ে বসেন। সৌভাগ্যবশত বাবা এবং ছোট ভাইয়ের তেমন কোনো ক্ষতি হয়নি, শুধু সিয়াওয়েই রাস্তার পাশে অজ্ঞান হয়ে পড়ে। পরদিন মা তার দুই ছেলেকে দেখতে ফিরে আসেন। দুর্ঘটনার পর সিয়াওয়েই হঠাৎ করে অন্য মানুষ হয়ে যায়। ডাক্তার পরীক্ষা করে দেখেন যে সিয়াওয়েইয়ের কেবল সামান্য আঁচড় লেগেছে, কিন্তু সে পুরোপুরি নীরব হয়ে গেছে এবং তার চোখের দৃষ্টি শূন্য হয়ে গেছে। বাবা আরও লক্ষ্য করেন যে সিয়াওয়েইয়ের সারা শরীরে
সহপাঠীদের দ্বারা নির্যাতিত হওয়ার আঘাতের চিহ্ন রয়েছে। বাবা অনুতপ্ত বোধ করেন এবং নিজেকে দোষারোপ করেন যে তিনি আগে ছেলের এই অবস্থা বুঝতে পারেননি। সিয়াওই কষ্ট পেয়েছে দেখে বাবা স্কুলে গিয়ে যে সহপাঠীরা তার ছেলেকে নির্যাতন করেছে তাদের কাছে এর জবাব চাইতে যান, কিন্তু তার স্ত্রী তাকে থামান। সিয়াওয়ের মা তার স্বামীকে শান্ত হওয়ার পরামর্শ দেন। এখন সবচেয়ে জরুরি হলো ছেলের মানসিক অবস্থার চিকিৎসা করা। এর জন্য মা সিয়াওইকে নিয়ে একজন ওঝার কাছে যাওয়ার পরিকল্পনা করেন। মনোযোগ দিয়ে পরীক্ষা করার পর ওঝা বুঝতে পারেন যে সিয়াওয়ের শরীরে একটি অমানবিক গন্ধ রয়েছে। ওঝার ঝাড়ফুঁকের সাথে সাথে সিয়াওয়ের চোখের দৃষ্টি হঠাৎ বদলে যায় এবং সে একটি বন্য প্রাণীর মতো পাগলের মতো কামড়াতে শুরু করে। আরও অদ্ভুত বিষয় হলো যে গাড়ি দুর্ঘটনার জায়গার কাছাকাছি ঘাসের মধ্যে অন্য একজন সিয়াওই ছিল। জ্ঞান ফেরার পর সিয়াওই বাড়ির দিকে হাঁটতে থাকে। রাস্তায় ছেলেটি বাসের ড্রাইভারের দিকে হাত নাড়ে, কিন্তু ড্রাইভার যেন তাকে দেখতেই পায়নি, এমনভাবে সোজা বাসটি চালিয়ে নিয়ে যায়। বাস থেকে কয়েকজন ছেলে নামে যারা সাধারণত সিয়াওইকে নির্যাতন করত। সহপাঠীরা আবার তাদের দলবদ্ধ শক্তির সুযোগ নিয়ে সিয়াওইকে নির্যাতন করে এবং তাকে দুর্গন্ধযুক্ত শূকর বলে উপহাস করে। সিয়াওই আহত হয়। সহপাঠীরা চলে যাওয়ার পর একজন অপরিচিত লোক তার কাছে আসে। লোকটি দেখতে দয়ালু মনে হয় এবং সে সিয়াওয়ের শরীরের ক্ষতগুলো পরীক্ষা করে, কিন্তু এরপরই সে একটি দড়ি বের করে ছেলেটিকে বেঁধে গাড়ির ভেতরে ফেলে দেয়। গাড়ির ভেতর অপহৃত সিয়াওয়ে নিজেকে মুক্ত করার চেষ্টা করে। লোকটি তা দেখতে পেয়ে তাকে সতর্ক করে বলে যে তোকে আঘাত লাগলে তা ভালো হবে না। সিয়াওয়ে এখনও ছটফট করছে দেখে লোকটি গাড়ি থেকে নেমে তাকে আবার ভালোভাবে বাঁধার চেষ্টা করে। ঠিক তখনই এক প্রতিবেশী বয়স্ক লোক সেদিক দিয়ে যাচ্ছিলেন এবং তিনি সিয়াওয়েকে দেখতে পান। সিয়াওয়ে দ্রুত সেই বয়স্ক লোকটির কাছে সাহায্য চায়। লোকটি এই অবস্থা দেখে সাথে সাথে সেখান থেকে পালিয়ে যায়। দয়ালু প্রতিবেশী বয়স্ক লোকটি সিয়াওয়ের বাঁধন খুলে দেন এবং তাকে গাড়িতে তুলে নেন। তবে রাস্তায় সিয়াওয়ে বয়স্ক লোকটির সাথে কথা বলতে চাইলে সেই দয়ালু বয়স্ক লোকটি একটি কথারও উত্তর দেন না। এতে সিয়াওয়ে হতাশ বোধ করে। প্রতিবেশী তার কথায় সাড়া দিচ্ছে না। বাবাও তাকে খুঁজতে আসছেন না, হয়তো বাবা তাকে চাইছেনই না। কিছুক্ষণের মধ্যেই সিয়াওয়ে প্রতিবেশী বয়স্ক লোকটির সাথে বাড়ি ফেরে, কিন্তু সে অবাক হয়ে দেখে যে বাড়িতে তার মতো হুবহু আরেকজন আছে। অন্য সিয়াওয়েটি ঘরের ভেতর লাফালাফি করছে, প্রাণী খেতে চাইছে, এমনকি ময়লার বালতি থেকে ময়লা খাচ্ছে। কোনো উপায় না দেখে বাবা মা তাদের ছেলেকে বেঁধে রাখতে বাধ্য হন। আর দরজার বাইরে এইমাত্র ফিরে আসা সিয়াওয়ে ক্রমাগত দরজায় কড়া নাড়তে থাকে। এ সময় দরজার ওপর থাকা তামার আয়নাটি নিচে পড়ে যায়। সিয়াওয়ে তা দেখে চমকে ওঠে। আয়নায় সে নিজেকে একটি শূকর হিসেবে দেখতে পায়। আসলে আজ রাতে বাস ড্রাইভারকে ডাকা, অপহৃত হওয়া এবং প্রতিবেশী বয়স্ক লোকটির দ্বারা ফিরে আসাই সবই ঘটেছিল এই শূকরটির সাথে, সিয়াওয়ের সাথে নয়। শূকরটির নাম সিয়াওবা। সে সবসময় সিয়াওয়ের বাড়ির শূকরের খোয়ারেই থাকত। সিয়াওয়ের বাবা তার ছেলেকে একেবারেই চিনতে পারেননি এবং শুধু সিয়াওবাকে আবার শূকরের খোয়ারে আটকে রাখেন। আর শূকরের খোয়ারের ভেতর সিয়াওয়ে অন্যান্য শূকরের কথাবার্তা বুঝতে পারছিল। শূকর বন্ধুরা সিয়াওয়েকে বলে যে তাদের মালিক যখন তাদের খেতে দেন তখন তিনি প্রায়ই তার ছেলে সিয়াওয়ের কথা বলতেন। তিনি চিন্তিত থাকতেন যে সিয়াওয়ে খুব কম খায় এবং খুব শুকনো। তিনি আরও বলেছিলেন যে তিনি সিয়াওয়েকে একটি খুব ভালো টাইটানিয়াম ঘড়ি উপহার দেবেন। অতীতে সিয়াওয়ের দাদাও তার ছেলেকে এমন একটি ঘড়ি দিয়েছিলেন। বাবা ভেবেছিলেন যে কষ্ট করে টাকা জমিয়ে হলেও ছেলেকে এমন একটি ভালো ঘড়ি কিনে দেবেন যাতে সিয়াওয়ে বাইরে পড়তে গেলে কেউ তাকে নির্যাতন করতে না পারে। শূকর বন্ধুদের কথা শুনে সিয়াওয়ে বুঝতে পারে যে সে তার বাবাকে ভুল বুঝেছিল। আসলে বাবা তাকে সবসময় খুব ভালোবাসতেন। সিয়াওয়ের বাবা মায়ের মধ্যে ঝগড়া হচ্ছিল। মা সিয়াওয়েকে তাইপেইতে নিয়ে যেতে চাইছিলেন। তার মা জিয়াও ওয়েইকে তার সাথে থাকার জন্য তাইপেইতে নিয়ে যেতে চেয়েছিলেন, কিন্তু বাবা তা হতে দিলেন না। তার যুক্তি ছিল যে স্ত্রী তাইপেইতে কাজে খুব ব্যস্ত থাকেন, জিয়াও ওয়েইয়ের যত্ন নেওয়ার মতো সময় তার নেই। এমনকি বাবার আগের মাথায় বলে ফেলেন যে স্ত্রী জিয়াও ওয়েইকে মোটেও পাত্তা দেন না, তা না হলে সে তাকে প্রথমে ফেলে যেত না। মাও রেগে গিয়ে জিয়াও ওয়েইয়ের বাবাকে খুব স্বার্থপর বলে অভিযুক্ত করেন, কিন্তু আসলে গোপনে মা বাধা অবস্থায় থাকা জিয়াও ওয়েইকে আদর করে কাঁদছিলেন। তাকে গ্রামে রেখে যাওয়ার কারণ ছিল যেন স্বামীর পাশে কেউ একজন সঙ্গ দেওয়ার জন্য থাকে। রাতে ছোট ভাই শূকরের খোয়ারে আসে। সে এক নারী জাদুকরের কাছে শুনেছিল যে তার বড় ভাইয়ের আত্মা উড়ে গেছে। ছোট ভাই তার বড় ভাইকে নিয়ে খুব চিন্তিত ছিল এবং এই মুহূর্তে সে একটি শূকরের সামনে ফিসফিস করে কথা বলছিল। আসলে শাওবা শূকর এর শরীরের ভেতরে জিয়াও ওয়েইয়ের আত্মাই বাস করছিল। জিয়াও ওয়েই উদ্বিগ্ন স্বরে তার ভাইকে বলতে চাইছিল যে সেই তার বড় ভাই, কিন্তু ছোট ভাই একটি শূকরের কথা একেবারেই বুঝতে পারছিল না। ছোট ভাই চলে যাওয়ার পর জিয়াও ওয়েই বুঝতে পারে যে শুধু তার বাবা মা নয়, তার ছোট ভাইও তাকে সমান ভালোবাসে।
হঠাৎ জিয়াও ওয়েই বুঝতে পারে যে সম্ভবত গাড়ি দুর্ঘটনার কারণেই তার এবং শুকর শাওবায়ের আত্মার অদলবদল হয়েছে এবং যদি তারা আবার একে অপরের সাথে ধাক্কা খায় তবে তাদের আত্মা আগের জায়গায় ফিরে আসতে পারে। তাই গভীর রাতে জিয়াও ওয়েই শুকরের খোয়ারের ঘণ্টা বাজায় এবং ঘরে থাকা ছেলের শরীরে আবদ্ধ শাওবায়ের আত্মা সেই শব্দ শুনতে পেয়ে তার পেটের বাঁধন কামড়ে ছিঁড়ে ফেলে খোয়ারের দিকে যায় এবং জিয়াও ওয়েইকে মুক্ত করে। রাতের অন্ধকারে শাওবা এবং জিয়াও ওয়েই একটি জনশূন্য রাস্তায় আসে এবং তাদের আত্মা ফিরে পাওয়ার জন্য একে অপরের সাথে ধাক্কা খেতে থাকে। দুঃখজনকভাবে তারা অনেকবার ধাক্কা খেলেও প্রতিবারই ব্যর্থ হয়। উপায়ন্তর না দেখে জিয়াও ওয়েইকে শাওবা পরিচয়ী খোয়ারে ফিরে যেতে হয়। খোয়ারের শুকরগুলো ভাবত যে মালিক যখনই তাদের পরিবার ও বন্ধুদের ট্রাকে তুলে নিয়ে যায় তখন তারা কোনো সুন্দর স্বর্গে যায়। জিয়াও ওয়েই শুকরদের এই বিভ্রম ভেঙে দেয় এবং তাদের মনে করিয়ে দেয় যে ট্রাকের শেষ গন্তব্য হল কসাইখানা। এই শুকরগুলোকে রক্ষা করার জন্য জিয়াও ওয়েই এবং শাওবা খোয়ারের দরজা খুলে দেয় এবং সব শুকরকে ছেড়ে দেয় যাতে তারা পাহাড়ে পালিয়ে গিয়ে তাদের পরিবারের সাথে মিলেমিশে স্বাধীন জীবনযাপন করতে পারে। শাওবা শুকর পরিবারের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে এবং জিয়াও ওয়েই বুঝতে পারে যে শাওবা মানুষের জীবন কাটাতে চায় না, বরং তার পরিবারের সাথেই থাকতে চায়। তাই রাতে জিয়াও ওয়েই শাওবাকে পিছনের পাহাড়ের দিকে যাওয়ার রাস্তায় নিয়ে আসে, যে রাস্তা ধরে সে তার পরিবারকে খুঁজে পাবে। জিয়াও ওয়েই আশা করেছিল শাওবা তার পরিবারের সাথে ভালোভাবে বেঁচে থাকবে, কারণ তারা দুজনেই বুঝতে পেরেছিল যে এই পৃথিবীতে পরিবারের চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই। শাওবা চলে যাওয়ার পর জিয়াও ওয়েই ঘরের ভেতরে আসে, পরিবারের স্মৃতি বিজড়িত জায়গাগুলোর দিকে তাকায় এবং তার বাবা, মা ও ছোট ভাইয়ের শান্তিতে ঘুমানোর দৃশ্য দেখতে থাকে। পরের দিন ভোরে মা মাটিতে একটি কাঠের বোর্ড পান যাতে জিয়াও ওয়েইয়ের লেখা কথাগুলো ছিল, যেখানে সে চিরকাল তার বাবার পাশে থাকার ইচ্ছা এবং বাবা তাকে একবার জড়িয়ে ধরুক সেই প্রত্যাশা ব্যক্ত করেছিল। কাঠের বোর্ডের লেখা দেখে বাবার চোখে সঙ্গে সঙ্গে জল এসে যায়। তার ছেলের ইচ্ছা যে এত সাধারণ ছিল তা তিনি বুঝতে পারেন। বাবা সিদ্ধান্ত নেন যে তিনি আজই সব শুকর বিক্রি করে দেবেন এবং যেভাবেই হোক জিয়াও ওয়েইকে সুস্থ করে তুলবেন। কিন্তু শীঘ্রই বাবা মা বুঝতে পারেন যে জিয়াও ওয়েই এবং খোয়ারের সমস্ত শুকর নিখোঁজ হয়ে গেছে। এদিকে পরিবার যেন তাকে চিনতে পারে সেজন্য জিয়াও ওয়েই তার ছোট ভাইয়ের ঘড়িটি মুখে করে নিয়ে যায় এবং সেটি পরিষ্কার করার জন্য একটি ছোট নদীতে ফেলে। আসলে সেই রাতে যখন ছোট ভাই হোঁচট খেয়ে পড়েছিল তখন জিয়াও ওয়েই তাকে রক্ষা করতে এগিয়ে এসেছিল, তাকে নদীর ধারে নিয়ে গিয়েছিল এবং তার ক্ষত ও ঘড়ি পরিষ্কার করে দিয়েছিল। এখন শাওবা শুকররূপী জিয়াও ওয়েই তার বড় ভাইয়ের মতো একই আচরণ করায় ছোট ভাইয়ের কাছে তা অদ্ভুত লাগে এবং সে তার বাবা মাকে বলে যে শাওবাকে একদম তার ভাইয়ের মতো মনে হচ্ছে। কিন্তু বাবা মা এই আজব কথায় বিশ্বাস করেননি এবং ফিরে গিয়ে শাওবাকে আবার খোয়ারে আটকে রাখেন। সেই রাতে জিয়াও ওয়েই খুব দুঃখ পেয়েছিল আর তার কিছুই না জানা বাবা মা জিয়াও ওয়েইয়ের নিখোঁজ হওয়ার অভিযোগ দায়ের করতে থানায় যান। মায়ের তাইপেইতে কাজ ছিল বলে বাধ্য হয়ে তাকে ছোট ভাইকে নিয়ে আগে ফিরে যেতে হয়, তবে এবার স্বামী স্ত্রী একে অপরকে দোষারোপ করেননি। মা কথা দেন যে তিনি শীঘ্রই ফিরে আসবেন এবং প্রাক্তন স্বামীর সাথে মিলে পরিস্থিতি মোকাবেলা করবেন। গভীর রাতে জিয়াও ওয়েইয়ের বাবা একটি কেক নিয়ে ওয়াংইয়ে মন্দিরে আসেন। কয়েকদিন আগে ওয়াংইয়ের জন্মদিন ছিল, কিন্তু জিয়াও ওয়েইয়ের বাবার আগের কারণে আসেননি, কারণ কয়েক বছর আগে জিয়াও ওয়েইয়ের দাদাও এই ওয়াংইয়ে মন্দিরে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। তাই বাবা সবসময় ওয়াংইয়ের প্রতি ক্ষুব্ধ ছিলেন। কিন্তু এখন জিয়াও ওয়েইকে বাঁচানোর জন্য বাবা নতুন করে ওয়াংইয়েকে বিশ্বাস করার সিদ্ধান্ত নেন, এমনকি যদি এর জন্য তার আজও কমে যায় বা তাকে যা কিছুই করতে হোক না কেন, তিনি শুধু চান ওয়াংইয়ে যেন জিয়াও ওয়েইকে নিরাপদে ফিরে আসতে সাহায্য করেন। এদিকে খোয়ারের ভেতরে জিয়াও ওয়েইও অদৃশ্য ওয়াংইয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, যাতে ওয়াংইয়ে তার বাবা মা এবং ছোট ভাইকে কিছু কথা পৌঁছে দেন। সে তার আয়রন ম্যান খেলনাটি তার ছোট ভাইকে দেওয়ার সিদ্ধান্ত নেয়, তার বাবা মাকে তাদের দুই ভাইকে জন্ম দেওয়ার জন্য ধন্যবাদ জানায় এবং তার বাবাকে প্রতিশ্রুতি দেয় যে এবার সে পরিবারের ভালো যত্ন নেবে। বাবা তখনও তার ছেলেকে চিনতে পারেননি এবং আগের মতোই শাওবায়ের সামনে তার মনের কথা খুলে বলছিলেন। থানার লোকেরা পাহাড়ে জিয়াও ওয়েইয়ের রক্তমাখা কাপড় খুঁজে পায় আর বাবা সন্দেহ করতে শুরু করেন যে জিয়াও ওয়েই হয়তো খুন হয়েছে। ছেলের বর্তমান অবস্থার কথা ভেবে বাবা আরও বেশি অনুতপ্ত হন। যদি তিনি আগেই জানতেন যে তার ছেলেকে সহপাঠীরা বিরক্ত করত, যদি সেদিন তিনি জিয়াও ওয়েইকে সাথে করে বাজারে নিয়ে যেতেন, যদি এই সমস্ত খারাপ ঘটনা না ঘটত, তবে কতি না ভালো হতো। আকাশ পরিষ্কার ছিল, বাবা শাওবাকে জড়িয়ে ধরে একসাথে মেঘ দেখছিলেন এবং তার চোখের সামনে জিয়াও ওয়েইয়ের সাথে কাটানো প্রতিটি সুন্দর মুহূর্ত ভেসে উঠছিল। মনের শেষ আশাটুকু আঁকড়ে ধরে বাবা তখনও তার সর্বশক্তি দিয়ে জিয়াও ওয়েইকে খোঁজার সিদ্ধান্ত নেন। তাই সেদিন বাবা যাকে শাওবা ভেবেছিলেন তাকে বাজারে বিক্রি করার জন্য নিয়ে যান, কিন্তু গাড়ি থেকে নামার পর তিনি
তিনি আবিষ্কার করেন যে শাও বা রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে গেছে এবং গাড়ির ভেতরে কেবল একটি অপরিচিত কালো বাক্স পড়ে আছে। এই কালো বাক্সটি কিহান নামের এক ব্যক্তির জীবনের সাথেও জড়িয়ে পড়ে। কিহান একসময় সচ্ছল এবং ধনী জীবনযাপন করত, কিন্তু একটি বিনিয়োগে প্রতারিত হয়ে সে সর্বশান্ত হয়ে যায়। সেই রাতে তার স্ত্রী তার সাথে ঝগড়া করে এবং কিহান আবেগের বশবর্তী হয়ে দুর্ঘটনাবশত তার স্ত্রীকে হত্যা করে ফেলে। এরপর পাওনাদার ও পুলিশকে এড়াতে গিয়ে কোপরদকশূন্য কিহান রাস্তায় ভবঘুরেতে পরিণত হয়। সে প্রতিদিন কাগজের বাক্সে ঘুমাতো, বেঁচে যাওয়া এঁটো খাবার খেত এবং আবহাওয়া ভালো থাকলে একটি টিনের কৌটা নিয়ে বাইরে ভিক্ষা করতে যেত। একদিন গলির ভেতর দিয়ে হাঁটার সময় কিহান ঘটনাক্রমে একটি পরিত্যক্ত নির্মাণাধীন স্থান দেখতে পায় এবং ভেতরে ঢোকার পর সেখানে একটি প্রাণবন্ত মিউরাল দেখতে পায়। মিউরালের প্রাণীগুলো এতটাই জীবন্ত ছিল যে মনে হচ্ছিল যেন তাদের সত্যি সত্যি প্রাণ আছে। কিহান যখন মনোযোগ সহকারে এটি দেখছিল তখন একজন রহস্যময় মুখোশধারী ব্যক্তি উপস্থিত হয়। মুখোশধারী ব্যক্তি সোজাসাপটা কথায় কিহানকে তার ভবিষ্যৎ তার কাছে বিক্রি করে দেওয়ার প্রস্তাব দেয়। বিনিময়ে কিহান তার ভবঘুরে জীবন থেকে মুক্তি পাবে এবং অকল্পনীয় স্বাধীনতা লাভ করবে। কিহান সঙ্গে সঙ্গে বলে ওঠে যে তাকে যদি 1000 টাকা দেওয়া হয় তবে সে বিক্রি করতে রাজি। মুখোশধারী ব্যক্তি 1000 টাকা বের করে দেয় এবং সেই সাথে কিহানকে একটি কালো বাক্স উপহার দেয় এবং তাকে তার সবচেয়ে মূল্যবান জিনিসটি বাক্সে রাখতে বলে। মুখোশধারীর সাথে এই বিনিময়ের পর কিহান অবাক হয়ে বুঝতে পারে যে তার সময় যেন একই দিনে থেমে আছে। এই দিনে কফি শপের মালিক বোর্ডে গতকালের মতোই একই তারিখ লিখবেন। পথচারীরা কিহানকে যে নগদ টাকা দেবেন তাতে গতকালের টাকার মতোই একই স্টিকার লাগানো থাকবে এবং একজন সুন্দরী মহিলা বারবার আশেপাশে উপস্থিত হয়ে কিহানকে তার বোর্ড কুড়িয়ে নিতে সাহায্য করবেন। টানা কয়েকদিন পর্যবেক্ষণের পর কিহান নিশ্চিত হয় যে তার জন্য সময় পুরোপুরি থেমে গেছে। অন্যভাবে বললে তার কাছে এখন অসংখ্য ভবিষ্যদ্বাণী করা যায় এমন আজকের দিন রয়েছে। এই পর্যায়ে এসে কিহান চরম উত্তেজনায় আনন্দে ফেটে পড়ে। মনে হচ্ছিল এই বিনিময়ে পাওয়া কালো বাক্সটি তার ভাগ্য বদলে দেওয়ার মতো একটি দারুণ জিনিস। তাই কিহান এই আগাম পাওয়ার সময়টাকে কাজে লাগিয়ে কিছু করার সিদ্ধান্ত নেয়। সেই দিনের পর কিহান একটি বন্দুক ছিনতাই করে এবং তারপর সেই বন্দুক ব্যবহার করে নগদ টাকা থেকে শুরু করে সোনাদানা ও গয়না পর্যন্ত পাগলের মতো ডাকাতি করতে শুরু করে। খুব অল্প সময়ের মধ্যেই কিহান এক বাক্স ভর্তি ধনরত্ন লুট করে নেয় এবং এই প্রক্রিয়ায় সে একজনকে গুলি করে হত্যাও করে। কিহান জানত যে সে যাই করুক না কেন আগামীকাল আর কখনোই আসবে না। লুট করা এই টাকার জোরে কিহান একজন ধনী ব্যক্তিতে পরিণত হয় এবং প্রতিদিন তার বোর্ড কুড়িয়ে দিতে সাহায্য করা সেই সুন্দরী মহিলার সাথে পরিচিত হয়ে তার সাথে এক রাত কাটায়। একদিন কিহান সেই মহিলার ফোনে একটি খবর লক্ষ্য করে যা ছিল তার ছেলেকে নিয়ে। খবরটি দেখে কিহান বুঝতে পারে যে আসলে 30 বছর পার হয়ে গেছে এবং যে ছেলেকে সে পিছনে ফেলে এসেছিল সে এখন বড় হয়ে বিয়ে করেছে এবং তার নিজেরও সন্তান রয়েছে। কিহান সাহস সঞ্চয় করে দক্ষিণ আমেরিকায় থাকা তার ছেলের সাথে যোগাযোগ করে ফোনে ছেলে তাকে তার নিজের জীবনের কথা বলতে থাকে, যা শুনে কিহান কান্নায় ভেঙে পড়ে। সে জানতে পারে যে সে বছর তার স্ত্রী কেবল অজ্ঞান হয়ে গিয়েছিল এবং তার হাতে মারা যায়নি। আসল ঘটনা হলো তার স্ত্রী গত মাসে পাকস্থলীর ক্যান্সারে মারা গেছে এবং তার ছেলে অনেক আগেই অতীতের সব কথা ভুলে গিয়ে তার বাবার সাথে দেখা করে পুনর্মিলন করতে চায়। প্রিয়জনের এই কথাগুলো কিহানের মনে ভবিষ্যতের প্রতি প্রত্যাশা জাগিয়ে তোলে। তার ছেলের সাথে দীর্ঘ প্রতীক্ষিত পুনর্মিলনের জন্য কিহান মরিয়া হয়ে সেই দিনের মুখোশধারী ব্যক্তিকে খুঁজতে থাকে যাতে সে তার নিজের আগামীকাল ফিরে পেতে পারে। কিন্তু সে যতই খুঁজুক না কেন মুখোশধারী ব্যক্তিকে আর পাওয়া যায়নি। দিনের পর দিন হতাশার পর কিহান কেবল তার ছেলের সাথে ফোন কলের পুনরাবৃত্তি করতে থাকে এবং বারবার ফিরে আসা এই আজকের দিনে তার জীবন নষ্ট করতে থাকে। একদিন এক শ্রমিক নির্মাণস্থলে একটি মৃতদেহ দেখতে পায় যার মাথা একটি কালো বাক্স দিয়ে ঢাকা ছিল। বাক্সটি সরানোর পর শ্রমিকটি প্রায় চমকে ওঠে কারণ বাক্সের নিচে কেবল একটি কঙ্কাল ছিল। আসলে কিহানের সময় অসংখ্য বছর আগেই পেরিয়ে গিয়েছিল এবং একটি আশাহীন আজকের দিনে তার জীবন শেষ হয়ে গিয়েছিল। এই কালো বাক্সের উৎস হল সুদূর 10,000 বছর আগের। প্রাচীনকালে কিকি নামের এক আদিম নারী কিছু খারাপ মানুষের খপ্পরে পড়ে তাদের তীরধনুকের আক্রমণের শিকার হয় এবং তার গলায় থাকা অমূল্য নেকলেসটিও তারা ছিনিয়ে নেয়। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে এক রহস্যময় আলোকময় সত্তা তার কাছে আসে। সে নেকলেসটি তাকে ফিরিয়ে দিয়ে জিজ্ঞেস করে যে সে বেঁচে থাকতে চায় কিনা। কিকি মাথা নেড়ে সম্মতি জানায় এবং আলোকময় সত্তা তাকে একটি কালো বাক্স দিয়ে বলে যে যতক্ষণ সে এই বাক্সটি সাথে রাখবে সে বেঁচে থাকবে। আশ্চর্যের বিষয় হলো আলোকময় সত্তা চলে যাওয়ার পর কিকির তলোয়ারের ক্ষত অলৌকিকভাবে সেরে যায়। কৌতূহলবশত সে বাক্সটি খোলে এবং দেখতে পায় যে বাক্সের ভেতরে অসংখ্য একই রকম কালো বাক্স রয়েছে। পরবর্তীতে দীর্ঘ সময় ধরে কিকি ধীরে ধীরে এই কালো বাক্সের কাজ বুঝতে পারে
পারে। এটি হলো সময় নিয়ন্ত্রণ করার একটি চাবিকাঠি। ভেতরের কালো বাক্সগুলোর মধ্যে একটি কাউকে উপহার দিলে কিকি তার বিনিময়ে সেই ব্যক্তির ভবিষ্যতের সময় পেয়ে যাবে। বারবার এই বিনিময়ের ওপর নির্ভর করে কিকি তার জীবনকে দীর্ঘায়িত করতে থাকে এবং এভাবে সে 10,000 বছর আগে থেকে বর্তমান সময় পর্যন্ত বেঁচে থাকে। কিহানকে কালো বাক্স দেওয়া সেই মুখোশধারী ব্যক্তি আর কেউ নয়, 10,000 বছর ধরে বেঁচে থাকা কিকি নিজেই। কিকির কাছে এই সীমাহীন জীবন ছিল এক অনন্ত শূন্যতা। পৃথিবীর মানুষের সন্দেহ এড়াতে কিকি পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াত। গত শতাব্দীর 80-র দশকে কিকি ইংল্যান্ডে আসে এবং ভাগ্যক্রমে একটি স্থানীয় থিয়েটার ট্রুপে যোগ দেয়। তখন থেকে সে নাচের প্রেমে পড়ে যায় এবং ধীরে ধীরে ট্রুপের প্রধান নৃত্যশিল্পী হয়ে ওঠে। কিন্তু সময় পেরিয়ে যাওয়ার সাথে সাথে ট্রুপের লোকেরা একটি অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করে। 15 বছর কেটে যাওয়ার পরও কিকির চেহারায় বয়সের কোনো ছাপ পড়েনি। সদস্যরা এমন কিকিকে দেখে ক্লান্ত হয়ে পড়েছিল, তাই তারা তার নাচের জুতোর ভেতরে স্টিলের সূচ লুকিয়ে রাখে যাতে সে নাচার সময় আহত হয়। কিন্তু অভিনয়ের আগে কিকি জুতোর ভেতরের চালাকি ধরে ফেলে এবং বুঝতে পারে যে তার সঙ্গীরা তাকে আর মেনে নিতে পারছে না। যেহেতু পরিস্থিতি এমন, কিকি চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে যাওয়ার আগে সে ট্রুপের সদস্যদের বেশ কয়েকটি কালো বাক্স উপহার দিয়ে যায় এবং এর মাধ্যমে সে নিজের জীবনকে আরও দীর্ঘায়িত করে। ধীরে ধীরে সময়টা গত শতাব্দীর 90-এর দশকে এসে পৌঁছায়। এই সময় কিকি জাপানের একটি ইজাকায়ায় ছিল এবং সে জাপানের সমৃদ্ধি ও বিশেষ যুগের সাক্ষী হয়। একদিন এক পুরনো পরিচিত ব্যক্তির আগমন কিকির শান্ত জীবনকে ভেঙে দেয়। সেই ব্যক্তিটি ছিল 10,000 বছর আগে কিকিকে কালো বাক্স দেওয়া সেই আলোকময় সত্তা। আলোকময় সত্তা আসার কারণ হলো সে লক্ষ্য করেছিল যেরো এবার কিকি জাপানে 50 বছরেরও বেশি সময় ধরে রয়েছে। কিকি ব্যাখ্যা করে যে সে আসলে ক্লান্ত হয়ে পড়েছে, সময়ের প্রতি তার ক্লান্তি এসে গেছে। কয়েক বছর আগে জাপানে কিকির এমন একজন মানুষের সাথে দেখা হয়েছিল যাকে সে ভালোবাসত এবং তারাও একে অপরকে ভালোবাসত এবং তারা দুজনে মিলে খুব সুন্দর একটি সময় কাটিয়েছিল। কিন্তু কিকির মতো নয়, সেই লোকটি ছিল একজন সাধারণ মানুষ যার বয়স বাড়ে এবং সে মারা যায়। শেষ পর্যন্ত ভিন্ন জগতের এই দুই মানুষের পথ আলাদা হয়ে যায়। আলোকময় সত্তা ব্যাখ্যা করে যে তারা কেবল মানবজাতিকে বুঝতে চায়, তারা মানুষের বেঁচে থাকার ইচ্ছা এবং মৃত্যুর প্রতি তাদের ভয় সম্পর্কে জানতে চায়। 10,000 বছর আগে সে আদিম নারী কিকির চোখে তার বেঁচে থাকার জন্য সর্বস্ব দিয়ে লড়াই করার জেদ দেখেছিল। কিন্তু এখন তার স্বজনেরা নেই, প্রেমিক চলে গেছে। এই সীমাহীন জীবনের প্রতি কিকির আর কোনো মোহ নেই। আলোকময় সত্তা কথাচ্ছলে কিকিকে জানায় যে সে যে গ্লাস থেকে পান করেছে তাতে বিষ মেশানো ছিল এবং এর প্রতিষেধক তার পেছনের বাক্সে রয়েছে। কিকি তাড়াহুড়ো করে বাক্সটি খোলে, কিন্তু ঠিক সেই মুহূর্তে সে বুঝতে পারে যে আসলে সেখানে কোনো বিষ বা প্রতিষেধক নেই। আলোকময় সত্তা কেবল তার বেঁচে থাকার ইচ্ছাটুকু পরীক্ষা করতে চেয়েছিল। আর স্পষ্টতই পরীক্ষা প্রমাণ করেছে যে কিকি মরতে চায় না। চলে যাওয়ার আগে আলোকময় সত্তা কিকিকে মনে করিয়ে দেয় যে সে তার জীবন চালিয়ে যাবে কি না তা পুরোপুরি কিকির নিজের ওপর নির্ভর করে। যদি সে আর বেঁচে থাকতে না চায় তবে কালো বাক্স ব্যবহার করে অন্যের সাথে সময় বিনিময় করা বন্ধ করে দিলেই হবে। এরপর থেকে কিকি হঠাৎ বুঝতে পারে যে মৃত্যুর চেয়ে সে ভালোভাবে বেঁচে থাকতেই বেশি চায়। তাই ভবিষ্যতের দীর্ঘ সময় ধরে কিকি ক্রমাগত মানুষের সাথে সময় বিনিময় করতে থাকে এবং এর মধ্য দিয়ে সে পৃথিবীর বিবর্তন ও পরিবর্তন প্রত্যক্ষ করে। প্রেমের জন্য পাগল একজন পারফেকশনিস্ট ভাস্কর, 2 হাত হারিয়ে ফেলা কিন্তু কমিক্স ভালোবাসেন এমন একজন মহাকাশচারী, শুকরের সাথে আত্মা অদলবদল করা ছেলে জিয়াও ওয়েয়েরা সবাই কিকির সাথে সময়ের লেনদেন করেছিল। যদিও সে এই লেনদেনের ওপর নির্ভর করে তার জীবন দীর্ঘায়িত করেছিল, কিন্তু মনের গভীরে কিকি সেই লেনদেনকারীদের খুব ঈর্ষা করত, কারণ অন্তত তারা জীবনের অর্থ খুঁজে পাওয়ার সেই দিনটিতেই চিরকাল বেঁচে থাকে। বছর পেরিয়ে যাওয়ার সাথে সাথে কিকির জীবনেও একটি মায়ার বাঁধন তৈরি হয়, আর তা হলো তার মেয়ে। কিকির কাছে তার মেয়ের আগমন তার শূন্য জীবনে একমাত্র অর্থ এনে দিয়েছিল। মেয়ের বড় হওয়ার বছরগুলোতে সঙ্গ দিয়ে কিকি আর তার জীবনকে শূন্য মনে করেনি। মেয়ের সাথে কাটানো প্রতিটি দিন, তার সাথে চলা প্রতিটি পথ কিকির কাছে অনেক বেশি পরিপূর্ণ মনে হতো। দুঃখের বিষয় হলো তার মেয়ে একটি বিশেষ ভাইরাসে আক্রান্ত হয়, যার ফলে তার ভেতরের অঙ্গগুলো ক্রমাগত দুর্বল হতে থাকে। ডাক্তার কিকিকে বলেন যে এখন একমাত্র যা করা যেতে পারে তা হলো কিকির মেয়েকে ওষুধ খাওয়ানো, কিন্তু এটি কোনো স্থায়ী নিরাময় নয়। মেয়েকে সব দুশ্চিন্তা ভুলিয়ে একটি আনন্দদায়ক দিন উপহার দেওয়ার জন্য সেই রাতে কিকি ডাক্তারকে না জানিয়ে তার মেয়েকে হাসপাতাল থেকে বের করে একটি অ্যামিউজমেন্ট পার্কে নিয়ে আসে এবং সেখানে মন খুলে বাচ্চার সাথে খেলাধুলা করে। খেলার ফাঁকে কিকি তার মেয়েকে 10,000 বছর আগের এক আদিম মানুষের গল্প শোনায়, তবে সে কখনোই তার মেয়েকে বলেনি যে গল্পের সেই আদিম মানুষটি সে নিজেই। ডাক্তার আবিষ্কার করেন যে কিকির মেয়ের শরীরের ভাইরাসটি আসলে 10,000 বছর আগের এবং খুব সম্ভবত
সম্ভবত কিকি নিজেই এই ভাইরাসের প্রথম বাহক। অ্যামিউজমেন্ট পার্ক থেকে ফেরার পর কিকি এবং তার মেয়েকে হাসপাতালের লোকেরা ঘিরে ফেলে। তারা মেয়েকে জোরপূর্বক আলাদা করতে চেয়েছিল। মেয়ে তার মায়ের কাছ থেকে আলাদা হতে ভয় পাচ্ছিল। কিকি চোখে জল নিয়ে তার মেয়েকে কথা দেয় যে তারা অবশ্যই চিরকাল সুখে একসাথে থাকবে। তার সবচেয়ে প্রিয়জনের জীবন রক্ষা করার জন্য কিকি তার মেয়েকে সেই কালো বাক্সটি উপহার দেয় এবং এর মাধ্যমে সে তার মেয়ের সময় কিনে নিয়ে তাকে অসুস্থতা থেকে দূরে সরিয়ে দেয়। বিনিময়ে কিকি নিজে চিরকালের জন্য অ্যামিউজমেন্ট পার্কের সেই দিনটিতে আটকে যায়। তার কাছে এটি ছিল গত 10,000 বছরে কাটানো সবচেয়ে আনন্দের সময়। তবে কিকির আগামীকাল ছেড়ে দেওয়ার মাধ্যমেই গল্পের শেষ হয়নি। একদিন একজন লোক একটি পরিত্যক্ত গাড়ির কারখানায় আসে এবং একটি বাতিল গাড়ি থেকে একটি কালো বাক্স বের করে। এই লোকটি ছিল সেই আলোকময় সত্তা। মানুষের বেঁচে থাকার তীব্র আকাঙ্ক্ষা যাচাই করার জন্য আলোকময় সত্তা সম্ভবত এই রহস্যময় কালো বাক্সটি এমন কাউকে দেবে যে বেঁচে থাকার জন্য ব্যাকুল। এখানেই ড্রামাটি শেষ হয়। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ। পরবর্তী আরও নতুন ড্রামা দেখতে ভিডিওটি লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।